প্রিয় দর্শক, নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুদুল হক। সহযোগিতায় রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করেছে সেখানকার সিআইডি। তাদের ধারণা যে খণ্ডিতাংশটি ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। এর আগে সকালে ঢাকার গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ কলকাতা সিআইডিকে ওই ভবনের সেপটিক ট্যাঙ্ক তল্লাশির অনুরোধ করেছিলেন। আমরা এমপি আনার হত্যা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আইজিপি পদমর্যাদায় সমন্বয়কের দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এম সানাউল হক, এবং রয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার এবং অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ইকতেদার আহমেদ। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। জনাব সানাউল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এরকম বাংলাদেশের একজন এমপিকে হত্যা করা হলো এবং হত্যার পরে এতদিন হয়ে গেল, আসলে আমরা এখন পর্যন্ত হয়তো বলা হচ্ছে আজকে যেটা পাওয়া গেছে সেটা হয়তো পরীক্ষার পরে আমরা নিশ্চিত হতে পারবো যে এখন পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে আসলে দেহাবশেষ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এরকম একটা হত্যাকাণ্ড এবং যেখানে একটা নিখুঁত পরিকল্পনার একটা ছাপ দেখা যাচ্ছে, যে সেখান থেকে আসলে পুলিশের তদন্ত করাটা আসলে কতটুকু কঠিন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ইতিহাসে এই এমপি আনার হত্যা ঘটনাটি একটা নতুন তাৎপর্যময় ঘটনা। এটা অনেকটা আন্তর্জাতিক মাত্রাও এনে দিয়েছে ক্রাইমে। 3টি দেশের নাগরিক এই হত্যাকাণ্ডে জড়িত। তিনি মাস্টার মাইন্ড, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সিটিজেন। দ্বিতীয়ত, হত্যাকাণ্ডে অংশ নিয়েছে বাংলাদেশের পেশাদার খুনিগণ এবং তাদের সহযোগিতা করেছে কিছু ভারতীয় দুর্বৃত্ত। এবং এটা একেবারে সিনেমার গল্পের মতো অনেক দিন ধরে পরিকল্পনা করে বিপুল অর্থ ব্যয়, এমনকি হত্যাকাণ্ডের পরে এভিডেন্সেস নষ্ট করার জন্য বা ইনভেস্টিগেটরদেরকে বিভিন্ন দিকে পরিচালিত করার জন্য, বিভ্রান্ত করার জন্য সেই পরিকল্পনা তারা করেছিল। এবং তারা, আমার ধারণা যে বিপুল অর্থ ব্যয় হয়েছে, এতে পরিকল্পনায় অনেক সময় নিয়েছে। তারপরও কিন্তু ঘটনা ঘটার খুব বেশি দিন কিন্তু হয়নি। এর মাঝেই কিন্তু ঘটনাটি ঘটেছে 13ই মে। আজকে প্রায় 2 সপ্তাহের মধ্যে অধিকাংশ ক্লু কিন্তু বেরিয়ে এসছে। এখন এগুলো জোড়া লাগানোর দায়িত্ব এবং এগুলোর প্রমাণগুলো সংগ্রহ করে আপনার আইনি আদালতে দিতে হবে। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, এই মামলায় কিন্তু বাংলাদেশের মামলা না। আমাদের দেশের আইনে, এখানে একজন বিজ্ঞ বিচারক আছেন, ওনারা জানেন যে ঘটনাটি যেখানে ঘটে মামলা সেখানেই হয়, বিচার সেখানেই হয়। তিনি যদি আমার দেশের লোক হন বা যাই হন, ঘটনাটি ঘটেছে কলকাতায় এবং সেখানকার জুরিসডিকশনেই ঘটনাটি ঘটেছে, সেইখানকার আইনি আদালতেই বিচার হবে, সেইখানকার আইন অনুসারে। এখানে বলে নেওয়া ভালো যে আইন হিসাবে আমাদের যে বাংলাদেশ, পাকিস্তান বা ভারত, আমাদের আইনের সূত্র কিন্তু এক, এবং অধিকাংশ জায়গায় কিন্তু এগুলো অপরিবর্তিত রয়েছে, সামান্য পরিবর্তন ছাড়া। সেই জায়গায় এই মামলা তদন্তে এবং পরিচালনায় আমাদের যারা গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে। কৃতিত্বের সাথে তারা আসামিদের গ্রেফতার করেছে, জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের কাছ থেকে প্রচুর তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। এখন তারা ভারতে গিয়েছে এবং যে জিনিসটি সাসপেন্স ক্রিয়েট করে রেখেছিল যে হত্যাকাণ্ডের যে মৃতদেহ কোথায়, আর অনেকেই একটি কথা বারবার বলছিল যে মৃতদেহ না পেলে কেসের কোনো মেরিট নাই। এই কথাটিরও কোনো মেরিট নেই। মৃতদেহ পেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মৃতদেহ না পেয়েও অনেক মামলা হয়েছে, টিকেছে এবং শাস্তিও হয়েছে। তবে মৃতদেহ পাওয়া, পোস্টমর্টেম রিপোর্ট বা ফরেন্সিক রিপোর্ট একটা অতি গুরুত্বপূর্ণ সাক্ষ্য। তো এটি আরেক দিক দিয়ে দেখা যায় যে ঘটনাটি ঘটলো, দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা হচ্ছিল একজন এমপি হত্যার জন্য। এখানে আমাদের
বলা যায় যে তারা আমেরিকা থেকে এসে ভারতে বারবার যাওয়া আসা ইত্যাদি আমাদের বোধ করি নাম পাল্টিয়ে এনে নতুন এনআইডি নেওয়া, নতুন পাসপোর্ট করা ইত্যাদিতে যাওয়া, এটাতে বোধ করি আমাদের গোয়েন্দাদের জালে পড়া উচিত ছিল কোনো না কোনোভাবে। এবং তার সাথে বারবার এমপি সাহেবের দেখা হচ্ছিল সেখানে। তা সেটা আর যখন আমাদের কোনো ডিগনিটারি ভারতে বা যে কোনো দেশে যান, তিনি কিন্তু সেই দেশের আমাদের যে হাই কমিশন বা দূতাবাসকে ইনফর্ম করে যান, তারা যথোপযুক্ত প্রোটোকল দেয়। এবং আমি জানি অনেক সময় ভারতীয়রাও মানে তাদেরকে ফলো করেন, অ্যাটলিস্ট হোটেল টোটেল ইত্যাদিতে অনেক সময় তারাও। যেন আমি নিজে যখন ভারতে যাই, যখন কোনো হোটেলে থাকি, আমার যেহেতু আমার একটা পরিচয় আছে, আমার একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে, আমাকে কিন্তু পুলিশের থেকে এসে আমাকে জেনে যায় আমার কাছ থেকে যে আমি কী উদ্দেশ্যে এসেছি বা কেন। তা এখন সেইখানেও তাদেরও হয়তো এই জিনিসটা তারা করেছে কিনা, আসলে উনি এই যে হোটেলে ছিলেন না এবার, এটাও একটা হয়তো ওদের ল্যাপসেসের একটা কারণ হতে পারে। বাড়িটি ভাড়া করা হয়েছিল একজন আমেরিকান সিটিজেনের নামে। এখানে এটা তার সুবিধা হলো যে আমেরিকান পাসপোর্ট একটা সুবিধা হলো, সে যত্রতত্র যখন তখন আসতে যেতে পারে। এবং তাকে ওই যদি বাঙালি নামে বাংলাদেশি কেউ পাসপোর্ট দিয়ে বাড়িটি ভাড়া করতো, সেখানকার পুলিশের সন্দেহ উদ্রেক করার যথেষ্ট সম্ভাবনা ছিল। এখানে আমেরিকান পাসপোর্ট, হয়তো সে আমেরিকান কার্ডে পেমেন্ট করেছে ইত্যাদি কারণে সে এটাও কিন্তু তার পরিকল্পনা, আমেরিকান পরিচয়টা অনেক একটা প্রভাবক হিসেবে কাজ করে, অ্যাডভান্টেজের কাজ। এবং সে তার পালিয়ে যেত, তাকে সহায়তা করেছে যে সে কিন্তু অত্যন্ত মানে দ্রুততার সাথে বাংলাদেশে এসে বারবার দিল্লি গিয়ে সেখান থেকে আবার নেপাল হয়ে দুবাই হয়ে আমেরিকায় চলে গিয়েছে। তাই সেটাও কিন্তু তার এই আমেরিকান পাসপোর্ট তাকে সহায়তা করেছে। যাই হোক, যেটা হয়েছে, একজন আমাদের দেশের একজন পার্লামেন্ট সদস্য, যিনি অন্তত ৩-৪ লক্ষ লোককে রিপ্রেজেন্ট করেন আমাদের পার্লামেন্টে, যিনি একাধিকবার পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন, তিনি আমাদের প্রতিবেশী দেশে অত্যন্ত নৃশংসভাবে নিহত হয়েছেন। তা এর প্রতিবিধান তো তাদের যারা অপরাধী তাদের বিচার হওয়া খুব জরুরি। এবং আমার ধারণা তদন্ত সঠিক পথে এগোচ্ছে। স্যার, আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাইবো যে এই ধরনের ঘটনার মানে বিচারটা করাটা আসলে কতটুকু কঠিন। বিচারে আপনার যে কোনো মামলার, বিশেষ করে যে ক্রিমিনাল ট্রায়ালের ক্ষেত্রে যেটা হচ্ছিল ইনভেস্টিগেশনকে বলা হয়েছিল হার্ট অফ দি কেস। মানে যে কোনো ক্রিমিনাল ট্রায়ালে ইনভেস্টিগেশন ইজ দি হার্ট অফ দ্য কেস। এখন ইনভেস্টিগেশন যদি আপনার যদি প্রপার এবং পারফেক্ট হয়, তাহলে দ্য কেস উইল এন্ড আপ ইন কনভিকশন। আর ইনভেস্টিগেশন যদি আপনার ফল্টি হয়, তাহলে দেখা যাচ্ছে যে মানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মামলাগুলো হচ্ছে হলো অ্যাকুইটালে এন্ড আপ ইন অ্যাকুইটাল। তো আপনি যদি যে আমাদের যে তদন্ত কার্য যারা পরিচালনা করা, এটা তো হলো গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট বা গভর্নমেন্টের একটা এজেন্সি। তো আমাদের দেশে আমরা যেটাকে বলি হচ্ছে হলো চার্জশিট, এটাকে ওই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটাকে বলা হয় ইনডাইটমেন্ট। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনি দেখবেন যে ওয়ান্স ইট ইজ ডিসাইডেড বাই দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি দ্যাট সার্টেন পার্সন উইল বি ইনডাইটেড, আপনি কিন্তু একদম 99.99% শিওর থাকতে পারেন দ্য কেস উইল এন্ড ইন কনভিকশন। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে এই যে চার্জশিট হওয়ার পরেও দেখা যাচ্ছে যে আমাদের কনভিকশন রেট হচ্ছে হলো সবচেয়ে লোয়েস্ট, বিলো 5%। এখন আপনার 5% যদি কনভিকশন রেট হয়, তাহলে আমাদের যে এই যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যেটা, এটা কিন্তু এই যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যেটা ফাংশনিং করতেছে, এই জাস্টিস সিস্টেমে কিন্তু আমাদের হচ্ছিল প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। তো এখন এখানে ধরুন যেহেতু একজন এমপি মানে পার্শ্ববর্তী দেশে গিয়েছেন এবং সেখানে নিহত হয়েছেন, তো এটা খুব গুরুত্ব দিয়ে আমাদের যে ভারতের কর্তৃপক্ষ বা বাংলাদেশের কর্তৃপক্ষ ইনভেস্টিগেশন করতেছে। তো এখানে দেখা যাচ্ছে যে একটা এখন আইনে 188 অফ দ্য সিআরপিসি, সেখানে বলা আছে যে যদি কোনো বাংলাদেশি যদি বিদেশে যদি কোনো অপরাধ করে, সেক্ষেত্রে হচ্ছে হলো এটা ভারতে হইতে পারে বা আমেরিকাতে হইতে পারে বা যুক্তরাজ্যে হতে পারে, অথবা বাংলাদেশের কোনো রেজিস্টার্ড কোনো যে বিমান বা বাংলাদেশের রেজিস্টার্ড কোনো ভেসেলে যদি কোনো অপরাধ যদি সংঘটিত হয়, তো তখন ধরে নেওয়া হবে যে এটা অ্যাজ ইফ দি অফেন্স হ্যাজ বিন কমিটেড ইন বাংলাদেশ। তো সেখানে কিন্তু বাংলাদেশের জুরিসডিকশন আছে এটার। এখন এই মামলায় যারা হচ্ছিল বাংলাদেশি বংশোদ্ভূত যারা এই আসামি, এদের সকলের কিন্তু বাংলাদেশের ক্রিমিনাল কোর্টে বিচারের এখতিয়ার আছে এবং বিচারের সুযোগ আছে অ্যাজ পার 188 অফ দ্য সিআরপিসি। এখন যে কোনো ক্রিমিনাল কেসে আপনার হচ্ছিল যত দ্রুত সম্ভব মানে বিচার কার্য না তদন্ত সম্পন্ন হওয়া উচিত। এখন যে এই সিআরপিসিটা যখন অ্যানাক্ট হয়, এটা হচ্ছে হলো
98 সালে তো না সিআরপিসি, হ্যাঁ 98। তো তখন ধরেন তখন সিআরপিসির যে যে হোয়াট ইজ দ্য ইন্টেনশন অফ দ্য লেজিসলেচার, যে ইনভেস্টিগেশন টু বি কনক্লুডেড উইদিন 24 আওয়ার্স, বলতেছে যে একটা অপরাধ সংঘটিত হলে যখন পুলিশকে ইনফর্ম করা হবে, পুলিশ যদি 24 ঘন্টার মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে না পারে, সেখানে বলা হচ্ছে যে তাহলে মানে পুলিশ ক্যান আস্ক ফর রিমান্ড অফ দ্য অ্যাকিউজড। তাহলে কেন রিমান্ড অফ দ্য অ্যাকিউজড? মানে যে কোনো মামলায় যদি আপনার যদি সাফিসিয়েন্ট যদি আপনার এভিডেন্স থাকে, তাহলে পুলিশ শ্যাল সাবমিট দ্য চার্জশিট উইদিন 24 আওয়ার্স। আর যদি অপ্রতুল যদি এভিডেন্স হয়, সেক্ষেত্রে পুলিশ ধরেন আসামিকে রিমান্ডে নিয়ে সে মানে এই যে মামলা প্রমাণের জন্য সহায়ক এই ধরনের তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করবে। তো আমাদের দেশে আমরা দেখেছি যে মানে খুব কম ক্ষেত্রেই দু একজন অফিসার ইনচার্জ বা দু একজন এসপির হয়তো এর কারণে আমরা দেখেছি যে 24 ঘন্টার মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করে উদাহরণ সৃষ্টি করেছে, কিন্তু এটা কিন্তু সকল ক্ষেত্রেই করা উচিত। কিন্তু স্যার এই মামলাটার ক্ষেত্রে স্যার আমরা তো একটু জটিলতার মধ্যে তো আমরা আছি, এটা তো স্বীকার করতেই হবে যে এখন বিচারটা ভারতে হবে না বাংলাদেশে হবে? বিচার অবশ্যই বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশি হবে। এখানে দুটো জিনিস আছে। একটা অ্যাজ পার সেকশন 188 অফ দ্য সিআরপিসি, যেহেতু অপরাধীরা অধিকাংশ অপরাধী ঘটনা তো ভারতে ঘটনা ভারতে হলেও সেটা সিআরপিসির 177 থেকে 188 পর্যন্ত সবগুলো সেকশন আপনাকে পড়তে হবে। এটা 177-এ বলছে যে যেখানে অপরাধ সংঘটিত হয় সেখানে বিচার হবে। আবার ধরেন এরকমও আছে যে আপনার অপরাধ যেখানে সংঘটিত হলো এটার কনসিকুয়েন্স গিয়ে আরেক জায়গায়, যেমন এখানে সে স্ট্যাবড হলো গিয়ে মারা গেলে ঢাকাতে স্ট্যাবড হলো গিয়ে মারা গেলে গাজীপুরে। কিন্তু স্যার এখানে যদি স্যার এটা হত্যার বিচারটা হয়, তাহলে প্রমাণটা কিভাবে হবে? সাক্ষ্য প্রমাণ কিভাবে? প্রমাণ তো ওইখান থেকে নিয়ে আসবে, যে তথ্য প্রমাণ নিয়ে আসবে, সেটা দিয়ে কি এই মামলাটার বিচার? না, কোনো অসুবিধা নেই, আইনগতভাবে কোনো বাধা নাই। আপনি 188 এখানে যদি বই থাকতো আমি আপনাকে পড়ে দেখাই দিতাম যে সেখানে আইন বলাই আছে যে কোনো বাংলাদেশি যদি বিয়ন্ড দি জুরিসডিকশন অফ বাংলাদেশ যদি কোনো অপরাধ করে থাকে। কিন্তু তো স্যার এখানে ধরেন ইন্ডিয়ানও তো নিশ্চয়ই কেউ না কেউ জড়িত আছেন এখানে। ইন্ডিয়ার কেউ যদি জড়িত থাকে তাহলে সেখানে আমরা গভর্নমেন্ট ক্যান বাংলাদেশ ক্যান আস্ক তাকে এই যে আমরা তারও এখানে বিচার সম্ভব যদি আমরা এক্সট্রা করে নিয়ে আসি। সাক্ষী কোত্থেকে আসবে? সাক্ষী তো এটা তো ভারতের সাক্ষীও লাগবে, আমাদের এখানকার সাক্ষীও লাগবে। আর এখানে তো এখনকার তো যে প্রযুক্তির যুগে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, যেটা যে উনি ওই যে সঞ্জীব গার্ডেন যেটা সেখানে উনি গিয়েছিলেন কিনা। এখানে তো বলা হচ্ছে যে ওই যে গোপালের বাড়ি থেকে বেরোয় উনি যে গাড়িতে উঠেছেন ওটারও কিন্তু ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে। এই গাড়িটা যে সঞ্জীব গার্ডেনে ঢুকেছে ওটারও ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে, এবং উনি যে সেখানে ঢুকেছেন ওটাও পাওয়া যাচ্ছে, কিন্তু ওখান থেকে উনি বের হন নাই। তো এটা তো মানে এই যে আমাদের যে এই যে ইলেকট্রনিক যে সাক্ষ্য এভিডেন্স যেটা, এগুলো তো এনাফ, বা এগুলোকে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আমরা বলতে পারি। কিন্তু ইলেকট্রনিক সাক্ষ্য কি আমাদের বর্তমানে অ্যাকসেপ্টেবল না? অবশ্যই অ্যাকসেপ্টেবল। আপনি তো যদি ডাইরেক্ট এভিডেন্স যদি না পান, আপনি তখন ইনডাইরেক্ট এভিডেন্স নেবেন বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স নেবেন। অর্থাৎ একটা মামলা প্রমাণের জন্য যা কিছু সহায়ক আপনি সব কিছুই সাক্ষ্য হিসাবে বিবেচনা করতে পারেন। আর কোর্টের বা আদালতের জুরিসডিকশন তো ওয়াইড, আদালতকে তো মানে ইনোরমাস পাওয়ার দেওয়া হয়েছে। আপনার যেটা আইনে পারমিট না করলেও আদালত যদি মনে করে যে এটা বস্তুনিষ্ঠ, এটা গ্রহণ করা উচিত, আদালত গ্রহণ করতে পারে। এখানে তো অপরাধী তো এখানে কিছু আছে, ইন্ডিয়াতেও আছে, যেমন জিহাদ পশ্চিমবঙ্গে এখানে আছে 3 জন। তাহলে এই সবগুলি মিলে আসলে বিচারটা আসলে কোথায় কিভাবে সম্ভব? বিচার অবশ্যই বাংলাদেশে হবে। এখানে আমি একটু জি জি, আপনি 188 অফ সিআরপিসি দেখে নিন। 188 অনুসারে কি আমাদের দেশে কখনো কোনো বিচার হয়েছে? না, কখনো হয় নাই, কিন্তু যেহেতু আইনে আমাদের প্রচুর লোক বিদেশে যখন অপরাধ করে তারা বিদেশেই তারা বিচার হয়েছে, কনভিক্টেড হয়েছে। আমেরিকাতে বাংলাদেশি অপরাধ, আমেরিকায় অপরাধ হয়েছে, ইংল্যান্ডে করেছে, ফ্রান্সে করেছে, ভারতে হয়েছে। ইভেন কতদিন আগে এই যে আমাদের পিকে হালদার, সেই বাংলাদেশে টাকা চুরি করে নিয়ে গেছে 4000 কোটি, কিন্তু সেইখানে কিন্তু তার দুটো কারণে বিচার হচ্ছে। একটি হলো যে তার ফলস পরিচয় দিয়ে সে ওইখানে জমি কিনেছে, বাড়ি কিনেছে এবং মানি লন্ডারিং করেছে। এইখানে কিন্তু আমরা তাকে আনতে পারি না। এইখানে আমাদের কিন্তু মামলা হয়েছে, অন্য মামলা, এই যে টাকা লোপাটের মামলা, টাকা লোপাটের মামলা, আমরা কিন্তু তাকে আনতে পারি না। এখানে যে প্রশ্নটা আসছে যে দ্য কমিটমেন্ট অফ দ্য মার্ডার হ্যাপেন্ড ইন ইন্ডিয়ান জুরিসডিকশন, এবং বাংলাদেশে এইটার কোনো কিছু, এটা অনেকজন এটা হয়, যেমন একটা কমিশন শুরু হলো এখানে, এটা ফেডারেল আমেরিকায় হয়, এক স্টেটে যখন একটা অপরাধ শুরু হলো, বাট ইট এন্ডেড আপ ইন অ্যানাদার স্টেট।
তখন এটা ফেডারেল জুরিসডিকশনে চলে যায়, তখন এটা যে কোনো স্টেটে করতে পারে এবং এটা একটা ফেডারেল ক্রাইম হয়ে যায়। কিন্তু বাংলাদেশ এজ এ সেপারেট কান্ট্রি, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ইন্ডিয়া সেপারেট কান্ট্রি, ইন্ডিয়ার ভিতরে যদি কোনো অপরাধ হয়, আমরা ইভেন মানে মাননীয় বিচারক মহোদয়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলছি, আমরা এক থানার মামলা আরেক থানা স্টার্ট করতে পারি না, এক ডিস্ট্রিক্টের মামলা আরেক ডিস্ট্রিক্টে নিতে পারি না, এবং নিতে হলে এক ডিস্ট্রিক্টের মামলা যদি আরেক ডিস্ট্রিক্টে ট্রায়াল করতে হয়, কোনো কারণে যদি অসুবিধা হয় সুপ্রিম কোর্টের অনুমোদন দরকার হয়। এবং সেটা তো এইখানে আমি, যদিও ওনার 188 হয়তো করা সম্ভব, কখনোই করা হয় নাই, এবং এটা বিচারটা ইন্ডিয়াতেই হবে। জি স্যার, আমরা একটা ব্রেক নিয়ে নিই, না নিশ্চয়ই আমরা এই বিষয়টা নিয়ে আরও আলোচনা করবো। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম লিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে আসতে চাই যে স্যার, আমরা যে আলোচনা করছিলাম যে এই চাঞ্চল্যকর যে ঘটনাগুলি ঘটে, আমরা হয়তো এমপি আনারের বিষয়টা আলোচনা করলাম, তার আগেও তো আপনি অনেক চাঞ্চল্যকর মামলার বিচার করেছেন। আপনার একটা উদাহরণ একটা জানতে চাই যে এরকম আপনার কি মনে পড়ে যে এরকম কোনো ক্লু খুব কম ছিল, সেখান থেকে মামলাটা বের করে এনে আপনাদেরকে রায় দিতে হয়েছে? এটা তো হচ্ছে যে মামলার যে সাক্ষ্য জোগাড় করার দায়িত্ব, এটা তো হচ্ছিল ইনভেস্টিগেটিং এজেন্সির, এবং ইনভেস্টিগেটিং এজেন্সিও কিন্তু তার তদন্তের ক্ষেত্রে কিন্তু সে কিন্তু তার হলো যে মানে ব্যাপক ক্ষমতা আছে। উনি তদন্ত করতে গিয়ে বা বস্তুনিষ্ঠ তথ্য উদ্ঘাটনের জন্য যা কিছু প্রয়োজন মামলার স্বার্থে উনি তা করতে পারেন। সেজন্যই তো এই রিমান্ডের প্রভিশনটা রাখা হয়েছে। এবং রিমান্ড তো আপনি ধরেন একবারে হয়তো 15 দিনে নিলেন, তারপরে যদি 15 দিনের মধ্যেও দেখা যাচ্ছে যে অপ্রতুল, তখন আপনি ফার্দার রিমান্ড চাইতে পারেন। আর রিমান্ডটা কিন্তু দুভাবেই হয়। একটা মামলা যখন এই যে থানায় এফআইআর হলো, এফআইআর দায়ের পরবর্তী রিমান্ড চাইতে পারে, অথবা যখন আসামি যখন ইয়েতে থাকে, এই কাস্টোডিতে থাকে, জেলখানায় মানে হাজতে থাকে বা জেলে থাকে, তখনও কিন্তু আপনি রিমান্ড চাইতে পারেন। এটা একটা হচ্ছিল 167 আপনি রিমান্ড চাইতে পারেন, আর একটা হচ্ছিল বিচারাধীন অবস্থায় 344। অর্থাৎ ইনভেস্টিগেটিং অফিসার চার্জশিট দাখিলের পূর্ব পর্যন্ত যে কোনো সময় উনি যদি মনে করে যে এই মামলায় যে মানে যে সাক্ষ্য প্রমাণ আছে, এটা মামলা মানে এই সাক্ষ্য প্রমাণ দিয়ে মামলার সাজা নিশ্চিত করা সম্ভব না, সেক্ষেত্রে উনি মানে এই মামলা তদন্তকালীন এটা পুলিশ হেফাজতে থাকাকালীন অথবা আসামে যদি জেল হাজতে থাকে, তখনও কিন্তু তিনি এটার রিমান্ড চাইতে পারেন। এবং রিমান্ড চাইতে গেলে এখন তো ধরেন মানে প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, এখানে ওরা মানে যারা ওরা তো মানে অভিজ্ঞ, যারা এই যে ইনভেস্টিগেট করে, আবার দেখা যাচ্ছে যে জয়েন্ট ইন্টারোগেশন সেল আছে, তো তখন বা দুইজন আসামিকে যদি ইয়ে করা হয়, মুখোমুখি করা হয়, তখন দেখা যাচ্ছে যে অনেক সত্য উদ্ঘাটিত হয়। এখন আমি তো বললাম তো যে প্রথমেই তো আমি বলেছি যে মামলার হার্ট হচ্ছে যে কোনো ক্রিমিনাল ট্রায়ালের তদন্ত, এবং তদন্ত যদি বস্তুনিষ্ঠ হয় এবং তদন্ত যদি যথাযথ হয়, ওই মামলা ফেল করার কোনো কারণ নাই। মামলা তাহলে দ্য কেস উইল এন্ড ইন। স্যার, আমরা দেখলাম যে এটা যে একটা খুব পরিকল্পিত খুন, নিখুঁত ছক, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এখন পর্যন্ত মানে দেখা গেল যে মানে মামলার আলামত, মানে ঘটনার আলামতটা আসলে খুব বেশি কিন্তু পাওয়া যায় নাই। মানে এত পরিকল্পনা করে তারা সাজিয়েছে যে আসলে যে স্যার যেটা বলছিলেন শুরুতে, যে তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য তারা বিভিন্ন রকমের পরিকল্পনা তারা করে রেখেছিল। এখন হচ্ছে ডেড বডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন ডেড বডি যেন পাওয়া না যায়, এই জন্যই যে যত ধরনের যে এটা করা, এখন বিভিন্ন ধরনের তথ্য আসতেছে। এখন আপনি এটা আমি দেখি নাই, আপনার এখানে শুনলাম যে এই একটা খণ্ডিত অংশ পাওয়া গেছে, মানে মাংস বলে যে ছোট ছোট করে টুকরা করা, এরকম কিছু পেয়েছে। এখন কোনো জায়গায় তথ্য এসেছে যে এটা টুকরা করা হয়েছে, আবার বলেছে যে কিমা করা হয়েছে। আবার এমনও দেখলাম আমাদের ডিবি প্রধানের স্টেটমেন্ট যে এটা কমোডে ফ্ল্যাশ করে এটাকে করা হয়েছে। হ্যাঁ, সেপটিক ট্যাঙ্ক থেকে বের করেছে, এখন এটা নাকি এখন ডিএনএ পরীক্ষা করাবে আর কি। এখন ডিএনএ মানে যে কোনো একটা খণ্ডিত অংশ পাওয়া গেল, এখন তো প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, একটা খণ্ডিত অংশ পাওয়া গেল ডিএনএ পরীক্ষার মাধ্যমে আপনি তো সম্ভব যে এটা কার মানে দেহের অংশ বিশেষ, সেটা নিশ্চিত হওয়া ইট ইজ নট অ্যাট অল ডিফিকাল্ট। স্যার, আপনার কাছে আসবে একটা ব্রেক নিয়ে আসতে চাই আপনার কাছ থেকে, ব্রেক নিয়ে। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে।
প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে যেতে চাই যে স্যার, আপনি দীর্ঘদিন পুলিশে আপনি কাজ করেছেন, ভারতীয় পুলিশের সঙ্গে আপনাদের যোগাযোগ ছিল পেশাগত কারণে। মানে বাংলাদেশের পুলিশ এবং ভারতের পুলিশ, মানে টেকনিক্যাল অবস্থাটা যদি বিশ্লেষণ করেন, তাহলে মানে কি ভারতীয় পুলিশ কি টেকনিক্যাল দিক থেকে কি একটু অ্যাডভান্স কিনা? আমি ঠিক অ্যাডভান্স বলবো না, আজকের দিনে টেকনিক্যালি সবাই এগোচ্ছে। পুলিশিংয়ের যে মূল কাজটা, ইনভেস্টিগেশনের মূল কাজটা হলো যে আগে প্রথমে টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ক্রাইমটা কী, এবং সেই ক্রাইমটাকে প্রমাণ করার জন্য যে সমস্ত তথ্য উপাত্ত দরকার হয়। এককালে আমরা ডিপেন্ড করতাম ওরাল এভিডেন্সের উপরে, সাক্ষ্য প্রমাণের উপরে। ফিজিক্যাল এভিডেন্স খুব সামান্য, টুকরা টাকরা জিনিসপত্র, ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট, ম্যাক্সিমাম, এর বেশি কিছু পাওয়া যেত না। এখন ডিএনএ টেস্ট আছে, তারপরে সিসিটিভি ফুটেজ আছে, তারপরে ফরেন্সিক অনেক ব্যাপার আছে, এবং আইটি যে একটা বিরাট একটা সুবিধা। এগুলোর দিক দিয়ে আমাদের বাংলাদেশেও ভালো কাজ হচ্ছে। আপনি দেখেছেন যে বড় বড় গ্যাং, বড় বড় ভালো ভালো অনেক অপরাধী ধরা পড়ছে। ভারতের দেশের সাথে আমি কাজ করেছি, তাদের সিস্টেমেটিক্যালি তারা কাজ করে। তাদের একটু, আমি যেমন আজকে দুটো জিনিসই দেখলাম, যে ভারতীয় যিনি তদন্ত কার্যের পরিচালনা করছেন, তিনি কিন্তু মাঝে মাঝেই ব্রেক দিচ্ছিলেন সাংবাদিকদের, যে না, এর বেশি আর বলা যাবে না তদন্তের স্বার্থে। উনি একটু মনে হলো যে উনি মানে পুরো বাঙালি না, বাংলা বলেন বাট উইথ এ ফল্টারিং বেঙ্গলি। তা উনি দেখলাম যে এটাই হলো কিন্তু তদন্তের একটা বিশাল বিষয়। আমি তদন্তের সব কথা আমি পত্রপত্রিকা, টেলিভিশনে বলে দিতে পারি না, কারণ আমি কিন্তু সব আসামি ধরা পড়ে নাই। বিচার, তারপরে বিচার একটা বড় জিনিস। এখানে আমি এক কথা বললাম, আমি তদন্তে এই পেয়েছি, কিন্তু বিচার কার্যে যখন অন্য কিছু আসে, তখন কিন্তু জাজের সম্মুখে ওই ফুটেজটা কিন্তু তার করাই দিবে ডিফেন্স, যে উনি কিন্তু এই সময় বলছিলেন যে এই ছিল। তা কাজেই এখানে তদন্ত কার্যে ওদের আমি যথেষ্ট সংযম দেখলাম ইদানিংকালে। আর আমাদেরও আছে, আমাদের কিন্তু আমার মনে হয় যে এটা একটা প্র্যাকটিস করা দরকার। তদন্ত কার্যটা কিন্তু আর একটা জিনিস, যে খুব কুইক রেজাল্ট সব তদন্তে আসে না। 24 ঘন্টা তদন্ত মধ্যে শেষ করার কথা আইনে আছে, কিন্তু ইট নেভার হ্যাপেন্ড, ইট লিঙ্গার্স, এবং অনেক দিন যায়। তদন্তটা খুব সাইন্টিফিক্যালি এবং প্রসিডিউরালি আগাইতে হয়। আর যেটা উনি বলেন রিমান্ড ইজ ওয়ান অফ দ্য টেকনিক্স অফ ইনভেস্টিগেশন। অ্যান্ড রিমান্ডে কিন্তু কোনো লোক, আমার যে আসামিকে আমি তার বিরুদ্ধে সাক্ষী দেওয়াতে বাধ্য করতে পারি না, এটা আইনের বিরোধী। এখন রিমান্ডে আমি কী চাই? রিমান্ডে আমি তার কাছ থেকে যে তথ্য, জানা তথ্য, সেটাকে তার সাথে আমি যাচাই বাছাই করতে পারি। এবং মূলত রিমান্ডের যেটা আমরা পিআরবিতে যেটা আছে, যে রিমান্ডের মাধ্যমে যদি চোরাই মাল থাকে, বা কোনো ওই যে যেমন আজকে হত্যাকাণ্ডে ডেড বডি পাওয়া যাচ্ছে না, বা তাদের সঙ্গী কারা আছে তা জানা যাচ্ছে না, এইগুলো জানার জন্যই রিমান্ডটাকে ইউজ করা হয়। তবে তদন্ত কিন্তু একটা শিল্পকর্ম, এর মধ্যে অভিজ্ঞতা লাগে, আইন জ্ঞান লাগে, ধৈর্য লাগে, এগুলো দরকার হয়। এবং তার সাথে হলো আজকের যে প্রযুক্তিগত মাথাটাও লাগবে, মাথা তো খুবই জরুরি। এবং তদন্তে যে অভিজ্ঞতার যে জিনিস, যেটাকে বলি আমরা, যে অভিজ্ঞতাই কিন্তু একটা অভিজ্ঞ চোখ যখন তদন্তটা ক্রাইম সিনে যায়। ক্রাইম সিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে বললাম যে আপনার আমাদের ডিবি প্রধান ক্রাইম সিনে গিয়ে তার সন্দেহ হয়েছে যে ইসের ভিতরে থাকতে পারে, কিন্তু আজকে 28 তারিখ, ঘটনা ঘটেছে 13 তারিখে, ঘটনা প্রকাশিত হয়েছে আরও 500 দিন আগে। সেপটিক ট্যাঙ্ক 22 তারিখে প্রকাশ হয়েছে। আমরা কিন্তু হলে আমাদের দেশে আমাদের দেশে সেপটিক ট্যাঙ্কে লুকানোর আমাদের অনেক শুনেছি, আমরা অনেক সময় অনেক ডেড বডি লুকানো হয়, পুরা ডেড বডিও লুকিয়ে ফেলা হয়, সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। তো এটা হয়েছে। তো এই যে এখানে ক্রাইম সিনে যাওয়ার পরে ওই সিনটা দেখার পরে তার মনে হয়েছে এটা খুলে দেখলে পাওয়া যাবে। আর একটা জিনিস, এই যে এরা তো অত্যন্ত চতুরতার সাথে প্ল্যান করেছে। এখানে কিন্তু ডিকয়ের একটা সম্ভাবনা, মানে ধোকা দেওয়া। যেমন একটা লোককে দিয়ে বললো যে তুমি এই ডোবাতে সুটকেসটা ফেলো, আবার সে সরে যাওয়ার পরে কিন্তু আরেকজন কিন্তু হয়তো এটা উঠায় নিয়ে আরেক জায়গায় রাখতে পারে, কারণ দে স্পেন্ড এনাফ মানি অ্যান্ড এনাফ টাইম টু প্ল্যান ইট। সো তদন্ত কার্যে খুব কুইক রেজাল্ট সবসময় পাওয়া যায় না, তবে যত তাড়াতাড়ি করা সম্ভব তাই করা উচিত। আর এখানে আমার কনফিডেন্স আছে যে ইন্ডিয়া তো আজকাল বেশ আমাদের আরও অ্যাডভান্সড, ইন্ডিয়াও অ্যাডভান্সড তদন্ত কার্যে তারা
বেশ মানে এই কয়দিনে মোটামুটি আমার কাছে, আমি একজন তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমার কাছে মনে হয়েছে অ্যাডভান্সমেন্ট ইজ স্যাটিসফ্যাক্টরি। এবং এই মামলায় সব কথা তো মানে ইনভেস্টিগেশনের কিছু গুহ্য তত্ত্ব আছে, কিছু গোপনীয়তা আছে, সেটা রক্ষা করতে হবে। এবং নতুন কি করতে যাচ্ছি সেটাও কিন্তু প্রকাশ করা যাবে না। তাতে কিন্তু ওরা প্রত্যেকটা ওপেন টেলিভিশন, প্রত্যেকে দেখছে, যে লোকটা পালিয়ে আছে সেও দেখছে, তার পক্ষে যে ডিফেন্স লয়ার হবে ভবিষ্যতে সেটাও সে দেখছে। কাজেই এইসব জায়গায় একটু সংযম করা, কথাবার্তার সংযম এবং কিছু ব্যাপার আকারে ইঙ্গিতে বা ইত্যাদিতে রাখতে হবে। তবে আমি বিশ্বাস করি এই মামলার মাধ্যমে বাংলাদেশ এবং ভারতীয় পুলিশের মাঝে যে সহযোগিতা সৃষ্টি হচ্ছে, যেহেতু ইন্টার কান্ট্রি ইন্টারস্টেট ক্রাইম হবেই, এটা কোনোদিন বন্ধ করা যাবে না। আমাদের ভেরি পোরাস বর্ডার পার হয়ে যাওয়ার জন্য সবসময় পাসপোর্ট লাগে না, পাসপোর্ট ছাড়াও পার হওয়া যায়। কাজেই এই সহযোগিতাটা যত বাড়বে ততই আমাদের উভয় দেশের জন্য মঙ্গল। স্যার, একটা ব্রেক নিয়ে আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম লিটল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। স্যার, আপনার কাছে যেতে চাই যে এই ঘটনার পরিকল্পনা হয়েছে বাংলাদেশে, এক্সিকিউশন হয়েছে ভারতে। এখন স্বাভাবিকভাবেই একটা আলোচনা আসছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে সেটা বিচার বা তদন্ত প্রক্রিয়ায় দুই পক্ষকেই একটা সহযোগিতা করার জন্য একটা এগ্রিমেন্ট বা একটা সমঝোতার ব্যাপারটা নিয়ে একটু আলোচনা হচ্ছে, যে এরকম যদি হয় তাহলে সেটা আসলে এই ধরনের ঘটনার বিচার বা তদন্তের ক্ষেত্রে বেশ সহায়ক হবে। এটা তো ধরেন তথ্য আদান প্রদান, এটা তো হচ্ছে, তো যে আমাদের ইনভেস্টিগেটিং টিম ভারতে গিয়েছে এবং ভারতের ওরা বলেছে যে তারা বাংলাদেশে আসবে। তো এখন যে এই যে শেয়ারিং অফ দি ইনফরমেশন, যে আমাদের কাছে যতটুকু তথ্য আছে আমরা তাদেরকে দিলাম এবং তাদের কাছে যতটুকু তথ্য আছে তারা আমাদেরকে দিল, এবং এর ভিত্তিতে যিনি মানে চূড়ান্তভাবে এই মামলায় যেখানেই বিচার হোক না কেন, যিনি এই যে তদন্ত পরবর্তী চার্জশিট দাখিল করবেন, তার জন্য এটা মানে এই মামলা প্রমাণের ক্ষেত্রে এবং এটা অনেক সহায়ক হবে এবং চার্জশিটটা অনেক বস্তুনিষ্ঠ হবে। এক্ষেত্রে কি স্যার দুই সরকারকে একটু এগিয়ে আসার কোনো আহ্বান আপনারা জানাবেন কিনা? দুই সরকার তো সহযোগিতা করছে তো, এবং যেহেতু তারা এই ধরনের ক্ষেত্রে আমরা দেখেছি যে মানে এই যে ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে একটা দেশ আরেকটা দেশের সাথে সাধারণত আমরা দেখেছি আর কি যে সহযোগিতা করে। এখানে এই যাবৎকাল পর্যন্ত যে সহযোগিতা পাওয়া যাচ্ছে তা আমি তো মনে করি যে এটা আশাব্যঞ্জক, এবং এই ধরনের সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে এটা এই মামলাটাকে একটা চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে। দেখা গেল যে ভারতে হয়তো আরেকটা হত্যাকাণ্ডের পরিকল্পনা হলো, এখানে এক্সিকিউশন হলো, এরকম তো নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা বা হয়তো হয়েও থাকতে পারে, আমরা সেটা জানিও না। তো সেক্ষেত্রে যদি দুই সরকারের যদি একটা থাকে, তাহলে আমার মনে হয় যে তদন্তের ক্ষেত্রে এবং বিচারের ক্ষেত্রে নিশ্চয়ই সহায়ক হবে। এটা বিচারের ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রে সহায়ক হবে। আর তাছাড়া তো যে আপনার যে ওই যে এক্সট্রাডিশন, যে যদি তাদের সাথে যদি আমাদের এক্সট্রাডিশন ট্রিটি থেকে থাকে, তাহলে আমাদের মনে হয় আছে এক্সট্রাডিশন ট্রিটি থাকলে তাহলে আমাদের যে কোনো আসামিকে তো যদি ভারতে থাকে, যে পিকে হালদারকে আমরা যদি চাই আমরা হয়তো নিয়ে আসতে পারবো, যেহেতু যদি এক্সট্রাডিশন ট্রিটি থেকে থাকে আর কি। স্যার কি বলবেন? আমি ওনার সাথে পুরোপুরি একমত। আসলে যখন দুটো কান্ট্রি, যে কোনো দেশ পাশাপাশি দেশ হয়, তাদের বর্ডার থাকে, শুধু মার্ডার না, বিভিন্ন ধরনের রাজনৈতিক ঘটনা হতে পারে, সন্ত্রাসী, টেরোরিজম, যেটা একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা হেডেক, সেখানে অ্যান্টি টেরোরিজম তথ্য আদান প্রদানে কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করছি ইন্ডিয়ার সাথে। শুধু ইন্ডিয়া না, অন্যান্য দেশ আমাদেরকে অনেক সময় ইনফরমেশন দেয় যে তোমার দেশে একটা টেরোরিস্ট ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আর এই ব্যাপারে ভারতের সাথে তো আমাদের সহযোগিতা খুবই জরুরি, কারণ আমাদের পৃথিবী মানে ভারতের লংগেস্ট বর্ডার হলো আমাদের সাথে, আর বর্ডার ইজ নট দ্যাট সিকিউর। তা এই জন্য আর ইনভেস্টিগেশনের ক্ষেত্রে পুলিশের, আমরা যেহেতু আইনটা আমাদের মাদার লজ আর সেম, তা কাজেই সেখানে এটা আমাদের যে প্রসিডিউরস তাও সেম, কাজে আমাদের সহযোগিতার ক্ষেত্র অনেক বেশি। আমাদের মানে আমি অনেক সময় মনে করি যে আমরা অনেক সময় ইংল্যান্ডে আমেরিকায় ট্রেনিংয়ে যাই বা তাদের সাথে আমরা অনেক ওয়ার্কশপ সেমিনার করি,
তা আমার আমেরিকান ল আমার জন্য খুব জরুরি না, ব্রিটিশ ল আমার সব লই আমরা জানা ভালো, কিন্তু আমার হাউ ইন্ডিয়ানস আর প্র্যাকটাইসিং ইট, হাউ শ্রীলঙ্কানস আর প্র্যাকটাইসিং ইট, এটা কিন্তু আমার জন্য জানা দরকার। আমাদের কিন্তু ইন্ডিয়ান হাইকোর্টের বিভিন্ন হাইকোর্টের যে রুলিংস আমার কিন্তু এখানে সাইট করা হয়, সাইট করে রেফারেন্স হিসেবে আপনারা ব্যবহার করেন। এটা ব্যবহার করা হয়, আমাদেরটা ওখানে ঢাকা আমাদেরটাও। হাইকোর্টের করা হয়, ডিএলআরও আমাদের করা হয়। তো এগুলা এই সহযোগিতা আমাদের কিন্তু সবসময় ছিল। আর এখন যেহেতু তথ্য প্রযুক্তির ফলে ক্রাইমও বদলাচ্ছে, ক্রাইমের প্যাটার্ন বদলাচ্ছে, ক্রাইমের ধরন বদলাচ্ছে, তো সেই জায়গায় এটা ভবিষ্যতে আরও জোরদার করতে হবে। একটা প্রাতিষ্ঠানিকীকরণ করা, করা আমাদের অবশ্য সার্কের পুলিশ প্রধানদের একটা মিট হয়, কিন্তু সার্ক যেহেতু আলটিমেটলি খুব একটা কার্যকর হলো না, সেটা কিন্তু তারপরেও আমাদের কিন্তু যোগাযোগ আছে। অন্যান্য দেশে কিন্তু যেমন কানাডা এবং আমেরিকার মধ্যে যোগাযোগটা আছে, ইউ কান্ট্রিতে ওদের আছে, আমাদের ইন্টারপোল আছে, কিন্তু ইন্টারপোল ইজ ওয়ার্ল্ড ওয়াইড, এটা সাব রিজিওনাল কোনো আমাদের ওইরকম একটা কোঅপারেশনের দরকার আছে। তা আমি মনে করি যে এই ঘটনার পরে আমাদের মধ্যে একটা অ্যাওকেনিং আসবে আমাদের গভর্নমেন্টের মধ্যে, বোদ্ধা গভর্নমেন্টে, যে এই ধরনের সহযোগিতার জন্য আমাদের মানে কাজ করতে হবে, একটা সাংগঠনিক কিছু একটা করে দরকার। দেখা গেল যে স্যার মানে যেহেতু মানে দুই দেশের যদি ঘটনা হয় যে এক দেশের তদন্ত হলো আরেক দেশে বিচার হলো, বা তদন্তটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া আরেক দেশের, এরকম যদি একটা মিউচুয়াল ইয়ে থাকে তাহলে জিনিসটা অনেক সোজা হয়ে যাবে বিচারটার ক্ষেত্রে। নিশ্চয়ই অবশ্যই। আর এটা জরুরিও বটে, কারণ আমাদের যেহেতু আমাদের অরিজিনটা এক জায়গা থেকে এসছে এবং একই ধরনের বিচার, এবং অপরাধের ধরন প্রকৃতি একই রকম। আর অপরাধীর কিন্তু বর্ডার নাই, টেরোরিস্টের বর্ডার নাই। সো আমাদের যদি বর্ডারে আটকায় যায়, আমার কাজ যদি করতে যায়, আমার পুলিশ বা ইন্ডিয়ান পুলিশ যদি কাজ করতে বর্ডারে আটকায় যায়, মানে বর্ডার বলতে যে ফিজিক্যালি বর্ডার আটকাইলেও কিন্তু আমি ওইখানে তার আসামিকে আমি আমার বিচারে আনতে পারবো না, বা তাদের আসামিকে আমাদের ওরা বিচার নিতে পারবে না। কেউ মনে যেন না করে দ্যাট ইজ সেফ হ্যাভেন, দ্যাট ম্যান আমেরিকায় চলে গেছে, হি শুড নট ফিল দ্যাট হি ইজ ইন দ্য সেফ হ্যাভেন। তাকেও এনে বিচারে এটা আনার দায়িত্ব কিন্তু যারা মামলাটা যেখানে হবে আপনার ভারতীয় কোর্টেরই দায়িত্ব হবে। ইন্টারপোলের মাধ্যমে তাকে লোকেট করে ভারতের সাথে বোধ করি এক্সট্রাডিশন ইন্ডিয়াদের বেটার অবস্থান আমাদের চেয়ে। আমার মনে হয় যে ওইখানেও কিন্তু তাকে আনার ব্যাপারে বাংলাদেশ তো নিশ্চয়ই চেষ্টা করবে। তা বাংলাদেশের তো মূল ঘটনাটা তো বাংলাদেশের, লোক তো মারা গেছে আমাদের। আমেরিকা কি স্যার দিবে? না দেওয়ার কোনো কারণ নেই। আমরা তো বঙ্গবন্ধুর খুনি কানাডায় পড়ে আছে, তাকে সেটা দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। এটা তো দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। তার মাঝে ওরা চলে গেছে যখন দে টুক পলিটিক্যাল অ্যাসাইলাম, এবং পরবর্তীকালেও আমাদের সাথে এক্সট্রাডিশন নাই। আর তারপরেও এটাতে যেহেতু যাবজ্জীবন কারাদণ্ড, যাদের মৃত্যুদণ্ড হয়ে গেছে, মৃত্যুদণ্ড হলে অনেক দেশ দেয় না, কিন্তু আমেরিকার প্রায় অর্ধেক স্টেটে মৃত্যুদণ্ড আছে। এটা তাদের জন্য কোনো নাথিং নিউ ফর দেম। তবে এটা একটা পলিটিক্যাল ডিসিশন তাদের, পলিটিক্যাল ডিসিশন। কিন্তু যেহেতু ইন্ডিয়ান কোর্টে বিচার হলে আমি মনে করি যে তাদের এক্সট্রাডিশনটা সহজ হবে। বাংলাদেশের পক্ষ থেকে আমাদের ফরেন মিনিস্ট্রি অ্যান্ড বাংলাদেশ ইন্টারপোলের যে আমাদের এনসিবি আছে, ন্যাশনাল ইন্ডিয়ান এনসি, এদের সাথে কোঅপারেট করে আমার বিশ্বাস তাকে এই কেসে আনা যাবে। এবং আনাটা তারা যদি ডুয়াল সিটিজেনশিপ থেকে থাকে, ডুয়াল সিটিজেনশিপ থাকলে তাহলে বাংলাদেশ ক্যান মানে এনফোর্স ইট, বাংলাদেশ চাইতে পারে, বাংলাদেশও ফোর্স করতে পারে যে আমার দেশের নাগরিক। ন্যাচারালি আমরা ফোর্স করবোই। He has committed such a heinous crime, killed one of our elected parliament member. ডুয়াল সিটিজেন হলে মানে বাংলাদেশের সব ল তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। স্যার আমরা শেষ করবো, আপনি 30 সেকেন্ডে যদি কিছু বলতে চান। সেটা হচ্ছিল ধরুন এগুলোতে অত্যন্ত হলো লোমহর্ষক ঘটনা। মানে যে কোনো মানে পরিবারই চাইবে যে তার কোনো সদস্যের যেন এই ধরনের করুণ পরিণতি যেন না হয়, এটাই আমার। আর আমার পক্ষে যদি বলতে হয় তাহলে আমি বলবো যারা আমাদের সেলিব্রিটি ডিগনিটারিজ, যারা এমপি হন বা যারা হন, তাদের নিজস্ব নিরাপত্তার বিষয়টা তাদের একটু চিন্তা করা উচিত। তাদেরও যত্র যাওয়ার ব্যাপারে, কারণ এনিমি কার নাই। যিনি রাজনীতি করেছেন, যিনি যতই ভালো লোক হন বা খারাপ হন, যেটাই হন, কোথাও না কোথাও হিডেন এনিমি আছে। কাজেই সেখানে সেই সেলফ মানে রেস্ট্রিকশন টু গো সাম হোয়ার, টু সেলফ নিরাপত্তা, নিজেদেরকে নিরাপত্তা বিধানের চেষ্টাটাও ওনাদেরও থাকা উচিত। এটা জি স্যার, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন।